বাংলাদেশ বিমান বাহিনী। শেখ হাসিনার পালিত আরেকটি গোষ্ঠী। দেশের মানুষের উপর নারকীয় হত্যাকাণ্ড চালানোর ফলস্বরূপ শেখ হাসিনা শাস্তি হওয়ার কথা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তাবেদারি গোষ্ঠীর কারণে তিনি দেশ ছেড়ে পালাতে সক্ষম হন। নাগরিক টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সে সময় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার বিষয়টি তিনি নিজেও জানতেন না। প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম, তখন আমাকে সামবডি সে যে উনি তো চলে যাচ্ছে, উনি ইজ অন দি রানওয়ে, হি হ্যাজ টেকেন অফ। তো এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং দি কান্ট্রি। জেনারেল ওয়াকারুজ্জামানের এমন বক্তব্য ইঙ্গিত দেয় শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করার ক্ষেত্রে সেনাবাহিনীর চেয়ে বিমান বাহিনীর ভূমিকা বেশি ছিল। বাকি বাহিনীর মতো বিমান বাহিনীতেও শেখ হাসিনার তাবেদারি গোষ্ঠীতে ভরপুর ছিল। বিমান বাহিনীতে থাকা হাসিনাপন্থীদের কালো তালিকা আমার হাতে এসে পৌঁছেছে। সেই কালো তালিকা প্রকাশ করব, তবে এর আগে বিমান বাহিনী কিভাবে শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করে সে বিষয়ে জানা প্রয়োজন। 5 অগস্ট 2:30 শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গভবন থেকে বেআইনিভাবে সামরিক হেলিকপ্টার MI-171 উড্ডয়ন করে। এরপর হাসিনা এবং তার সঙ্গীরা হেলিকপ্টার থেকে নেমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে বিমান বাহিনীর CJ-130 হারকিউলিস পরিবহন থেকে উড্ডয়ন করে তারা দেশ ত্যাগ করে। প্রশ্ন হচ্ছে, বঙ্গভবন থেকে একটি হেলিকপ্টারে উঠে পরবর্তীতে ভিন্ন হেলিকপ্টারে ওঠার কারণ কি? মূলত ভারতের কোথায় শেখ হাসিনাদের ল্যান্ডিংয়ের অনুমতি দিবে এই বিষয়টি শেখ হাসিনার দেশ ছাড়ার আগেও অনিশ্চিত ছিল। এই কারণে কতিপয় বিমান বাহিনীর কর্মকর্তার সিদ্ধান্তে MI-171 হেলিকপ্টারের পরিবর্তে অধিক ক্ষমতাসম্পন্ন C-130G হারকিউলিসে পালানোর সিদ্ধান্ত নেন হাসিনা। শেখ হাসিনাকে এতটাই রক্ষণশীলভাবে নেওয়া হয় যে সেই হেলিকপ্টারের ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়। একটি উড়োজাহাজের অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং সক্রিয় জিওলোকেটর সিস্টেম জানতে থাকে ট্রান্সপন্ডার। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পশ্চিমবঙ্গের ভারতীয় আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর আগে হেলিকপ্টারটির ট্রান্সপন্ডার চালু করা হয়নি। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা কলকাতা রুটের ওয়ে পয়েন্ট BEMA-কে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও সক্রিয় জিওলোকেটর সিস্টেম চালু করা হয়। এরপর থেকেই এটি রাডারে দেখা যায়। স্বাভাবিকভাবে ঢাকা থেকে দিল্লি যেতে সাধারণ উড়োজাহাজগুলো রাজশাহীর উপর দিয়ে উড়ে যায় এবং এই রুটে ঢাকা থেকে কলকাতা রুটের চেয়ে বাংলাদেশের আকাশসীমানায় কয়েক মিনিট বেশি থাকতে হয়। কিন্তু শেখ হাসিনাকে বহন করা হেলিকপ্টারটি এমনটি চায়নি। ঢাকা বিমানবন্দরে রাডার স্ক্রিন গ্র্যাব অনুসারে এটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে। পরবর্তীতে সেটি দিল্লি থেকে 300 কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমানবন্দরের দিকে যায়। উড়োজাহাজটি সরাসরি দিল্লি না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা করার কারণ হচ্ছে এটি বাংলাদেশের আকাশসীমানায় যতটা সম্ভব কম সময় থাকতে চেয়েছিল। হাসিনার উড়োজাহাজটি সীমান্ত অতিক্রম করার পর পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে 101 স্কোয়াড্রনের 2টি ডাসাল্ট রাফাল যুদ্ধবিমান এটিকে এসকর্ট করে। যুদ্ধবিমান দুটি হাসিনাকে বহন করা C-130 হারকিউলিসের জন্য অপেক্ষা করছিল। ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে থাকতেই ফ্লাইটটির ওপর নজরদারি শুরু করে। সমগ্র জীবনে একাধিকবার শেখ হাসিনা কখনো পালায় না বলা নেত্রী এমনভাবে পালিয়েছেন যে তিনি এবং তার বোন শেখ রেহানা বা ফ্লাইট ক্রু ও SSF এর সদস্যদের কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশনও সম্পন্ন করেননি। সবশেষে উড়োজাহাজটি ঢাকার সময় সন্ধ্যা 6:15 হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করার পর হাসিনাকে উত্তরপ্রদেশের নয়ডায় ভারত সরকারের দেয়া একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে সমগ্র বিশ্ব জেনে যায় C-130 যে হারকিউলিসে শেখ হাসিনা ভারত গিয়েছেন। এ কারণে লক্ষাধিক মানুষ একসঙ্গে অ্যাপসের মাধ্যমে সেই বিমানটি ট্র্যাক করার চেষ্টা করলে হাসিনার সঙ্গে থাকা কর্মকর্তাগণ ফের হেলিকপ্টারের ট্রান্সপন্ডার বন্ধ করে দেন। সেই ট্রান্সপন্ডার বন্ধ রাখা অবস্থায় উক্ত বিমানটি শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভারতে রেখে বাকি অন্য সফরসঙ্গী কর্মকর্তাগণকে নিয়ে পরের দিন অতি গোপনে বাংলাদেশে ফিরে আসে। সেই বিমানে থাকা কর্মকর্তাগণকে যাতে কেউ ট্র্যাক করতে না পারে এই কারণে এই দেশ থেকে একই নাম দিয়ে C-130 যে হারকিউলিস নামে অন্য একটি হেলিকপ্টার বাংলাদেশের আকাশে চালানো হয়। হাসিনাকে রেখে বিমান সেনাদের নিয়ে যখন C-130 আসলো, একই সময়ে দেশ থেকে অপর C-130 বিমান আকাশে উড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে হাসিনাকে রেখে আসা বিমান বাংলাদেশে ল্যান্ড করে, যার কিছুক্ষণ পর অপর C-130 বিমানটিও ল্যান্ড করে। এই প্রক্রিয়াটি ছিল হাসিনাকে রেখে আসা ব্যক্তিদের বাঁচিয়ে দেওয়ার প্রক্রিয়া, যা প্রমাণ করে শুধু হাসিনার সফরসঙ্গী নয়, সে সময় বাংলাদেশে অবস্থান করা বিমান সেনাগণও হাসিনাকে পালাতে পর্যাপ্ত সহায়তা করেছেন। আজ সেসব সেনাদের তালিকা আপনাদের সামনে তুলে ধরা হবে।
বলা হচ্ছে রক্তপাত এড়ানোর জন্য শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। এটি সম্পূর্ণ ভুল কথা। যদি বিষয়টি শুধু রক্তপাত হতো তবে হাসিনাকে দেশের ভেতরে সেনাবাহিনীর আওতাভুক্ত যে কোনো স্থানে গোপনে রাখা যেত, যার মাধ্যমে অন্তত বিচার প্রক্রিয়াটা শুরু করা যেত। অগণিত মায়ের বুক খালি করেছেন হাসিনা। কতিপয় বাহিনীর অফিসারের জন্য আজ তার বিচার করা সম্ভব হচ্ছে না। শেখ হাসিনাকে পলাতে সাহায্য করার সঙ্গে সংযুক্ত থাকা প্রত্যেককেই জরুরি ভিত্তিতে রাষ্ট্রের নিয়ম অনুযায়ী যথাযথ তদন্তের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক হয়ে পড়েছে। কেননা তারা ঠান্ডা মাথায় সবকিছু জেনে বুঝে তারপরেও শেখ হাসিনাকে নির্বিঘ্নে পালানোর সুযোগ করে দিয়েছেন। ভিডিও শুরুতে আমি বলেছিলাম শেখ হাসিনাকে এভাবে পালিয়ে যেতে দেয়া বেআইনি ছিল। এর কারণ হচ্ছে পদত্যাগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বিমান বাহিনীর হেলিকপ্টারে চড়ার যোগ্যতা হারিয়েছেন। এরপরও চড়তে হলে তার অনুমতিপত্র লাগবে। সেই অনুমতিপত্রের খোঁজ কোথাও পাওয়া যায় না। ফলে হাসিনার এই হেলিকপ্টারে চড়া ছিল বেআইনি। সঙ্গে যে বা যারা এই কাজে সহযোগিতা করেছেন প্রত্যেকে এই বেআইনি কাজে যুক্ত ছিলেন। শেখ হাসিনা ৪৫ মিনিটের মধ্যে দেশ ত্যাগ করেছেন। এই স্বল্প সময়ের মধ্যে জিও পাবলিশ হওয়া অসম্ভব। একটি জিও যথাযথ নিয়মে পাবলিশ হতে ন্যূনতম ২ থেকে ৩ দিন সময় প্রয়োজন। সঙ্গে শেখ রেহানার দ্বারা বিমান বাহিনীর প্লেনে চড়াটা ছিল সম্পূর্ণ বেআইনি। বিমান বাহিনী সদর দপ্তরের কয়েকজন কর্মকর্তা এই আইন বিরোধী পলায়ন কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন, যাদের নাম এখন পর্যন্ত জানা গিয়েছে। তারা হলেন বিমান সদরের এয়ার কমোডর মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং উপপরিচালক উইং কমান্ডার ফজলে শাহিন হক। দেশের ভেতরে হেলিকপ্টারটি চালিয়েছিলেন এয়ার কমোডর আব্বাস। এরপর বঙ্গবন্ধু ঘাঁটি হতে C-130J বিমানটি চালিয়ে ভারতে গিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন GM শামীম রেজা। গ্রাউন্ড সুপারভাইজার হিসেবে তাকে সহযোগিতা করেছেন উইং কমান্ডার জাকি আনোয়ার। এছাড়া আকাশের লম্বা যাত্রায় সহযোগিতা করেছেন একাধিক সামরিক পাইলট। সকলকে বিচারের আওতায় আনা বাঞ্ছনীয়, কিন্তু যা মনে হচ্ছে কারোই হয়তো কখনো বিচার হবে না। কারণ এখনো আওয়ামী প্রেতাত্মা এই বিমান বাহিনীতে বিদ্যমান। এখনো অসংখ্য তালিকাভুক্ত আওয়ামী সদস্য রয়েছে বিমান বাহিনীতে, যারা যে কোনো মুহূর্তে আনসার লীগের মতো বিমান লীগ হিসেবে আবির্ভূত হতে পারে। এদের মধ্যে এয়ার ভাইস মার্শাল আউয়াল হোসেন, যিনি সাবেক ছাত্রলীগ নেতা, সঙ্গে সালমান ইফ রহমানের আত্মীয়। এয়ার ভাইস মার্শাল বদরুল আমিন, যার সঙ্গে ফজলে নূর তাপসের হট কানেকশন। এয়ার কমোডর রহিম মাহমুদ, যিনি মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক এবং শেখ রেহানার আত্মীয়। এয়ার কমোডর কাউসার আহমেদ, যিনি আওয়ামী পরিবারের সদস্য, MP পাপনের সঙ্গে তার হট কানেকশন। এয়ার কমোডর নাইমুজ্জামান খান, যিনি আওয়ামী নেতা ফারুক খানের আত্মীয়। গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মোহাম্মদ মান্নাফি, যিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সন্তান। গ্রুপ ক্যাপ্টেন শান্তানু মজুমদার, আওয়ামী পরিবারের সন্তান। এয়ার কমোডর ফখরুদ্দিন মাসুদ, যার শ্বশুর আওয়ামীপন্থী বিচারপতি। এয়ার কমোডর সাইফুদ্দিন, যিনি আওয়ামী পরিবারের সদস্য এবং সার্বক্ষণিক আওয়ামী লীগকে উপরে তোলার চেষ্টা করতেন। উইং কমান্ডার নজরুল ইসলাম চৌধুরী, 2024 নির্বাচনে আওয়ামী লীগের হয়ে DGFA-তে কাজ করেছেন। এয়ার কমোডর মাকসুদ, সাবেক ছাত্রলীগ নেতা, যার ভাই 2024 ডামি নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন। গ্রুপ ক্যাপ্টেন শামীম রেজা, শেখ হাসিনার পাইলট, যিনি দেশ ছেড়ে শেখ হাসিনাকে পালিয়ে যাবার বিমানটি চালিয়েছেন। এই তালিকার বাইরেও বিমান বাহিনীতে অসংখ্য আওয়ামী নেতা রয়েছে, যাদের নাম ও কাজের ধরন সহ ফুল বায়োডাটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। কমেন্টে থাকা টেলিগ্রাম লিঙ্ক থেকে বিমান বাহিনীতে থাকা আওয়ামী নেতাদের লিস্ট গ্রাফ আকারে পেয়ে যাবেন। তবে শুধুমাত্র বিমান বাহিনী নয়, শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল পুলিশ, BDR, র্যাব সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী। ভারতের রয়ের সঙ্গে মিলিয়ে 2009 সালে ক্ষমতায় আসার পর মাত্র 4 বছরের মধ্যে শেখ হাসিনা আমাদের সেনাবাহিনীকে তার নিয়ন্ত্রণে নিয়ে যায়। সেনাবাহিনী তৈরি হয় শেখ হাসিনার পুতুলে। কিভাবে, কোন পদ্ধতিতে রয়ের সঙ্গে মিশে শেখ হাসিনা এই সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে এনেছে তা জানতে হলে ক্লিক করুন এই ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।